সিএন ডিজিটালে আপনাদের স্বাগত। নমস্কার, আমি মণি ভট্টাচার্য। এই মুহূর্তে সব থেকে চর্চিত এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় গোটা দেশে, সেটা হচ্ছে পাকিস্তানে ঢুকে ভারতের প্রত্যাঘাত এবং ভারতের প্রত্যাঘাত, অর্থাৎ যে জঙ্গি ঘাঁটিগুলোকে বেছে বেছে হামলা করা হয়েছে এবং যে জঙ্গি ঘাঁটিগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ নিকেশ করা হয়েছে। প্রায় 100 জন জঙ্গি তাদের নিধন করা হয়েছে, অর্থাৎ নিকেশ করা হয়েছে। পাশাপাশি যে গুরুত্বপূর্ণ তথ্য আমি তুলে ধরতে চাইব, যে বেছে বেছে রয়ের দেওয়া তথ্য অনুযায়ী, অর্থাৎ গোয়েন্দা এজেন্সি রয়ের দেওয়া যে তথ্য, সেই অনুযায়ী ভারতীয় যে 3 বাহিনী, সেনাবাহিনী, বায়ুসেনা এবং নৌবাহিনীর তরফ থেকে, যে 3 বাহিনীর তরফ থেকে যে যৌথ এক প্রকার হামলা, একই সময়ে রাত 1:05 যে হামলা, সেই হামলায় কিন্তু রীতিমতো 9টি জায়গায় পাকিস্তানের পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের একেবারে ভিতরে মোট 9টি জায়গায় হামলা করা হয়েছে এবং তাতে 21টি জঙ্গি ঘাঁটি নষ্ট করা হয়েছে, ধ্বংস করা হয়েছে। এবং আমি আজ এই আলোচনায় মূল যে বিষয়টা তুলে ধরার চেষ্টা করব, যে ঠিক কোন ছকে কে এর মাস্টার মাইন্ড এবং কোন ছকে কিভাবে অপারেশন সিঁদুর গঠন করা হয়েছিল এবং অপারেশন সিঁদুর সফল হয়েছে। যে 21টি জায়গা প্রেস মিট করে বলা হয়েছে, সেখানে পরিষ্কার করে বলা হয়েছে যে 9টি জায়গায় হামলা করা হয়েছে এবং 21টি ঘাঁটি ধ্বংস করা হয়েছে সেনাবাহিনীর, এবং তাতে প্রায় 100টি জঙ্গির যে সেই জঙ্গি নিহত, এখন অবধি 100টি যে জঙ্গি নিহত, তাদের তথ্য এখন অবধি উঠে আসছে। এবং মূল যে বিষয়টা আমি তুলে ধরার চেষ্টা করব, যে কোন কোন জায়গায় হামলা হয়েছে এবং এই জায়গাগুলোতে কারা তাদের জঙ্গি কার্যকলাপ চালাতো এবং কোন কোন যুদ্ধ বিমান বা কোন কোন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই অপারেশন সিঁদুর সফল। আমি প্রথমে বলবো, বেশ কিছু জঙ্গি ঘাঁটি যদি দেখা যায়, সওয়াই নালা, সৈয়দ লাবিলাল, মস্করি আকসা, চেলাবন্দি, আবদুল্লা বিন মাসুদ, দুল্লাই, গাড়ি হাবিবুল্লাহ, বতরসি, বালাকোট, ওঘি, বই, সেনসা, গুলপুর, কোটলি, বরালি, দুঙ্গি, বর্নালা, মেহমুনা জোয়া, সার্জল, মুরদিকে ও বাওয়ালপুর, এই 21টি জায়গায় জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে এবং 9টি মূল জায়গা, যে জায়গাগুলোতে হামলা চালিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। আমি একটু বিস্তারিত বলার চেষ্টা করব, যে 9টি জায়গা, যে জায়গাগুলো পাক অধিকৃত কাশ্মীর, তার মধ্যে সেই জায়গাগুলির মধ্যে রয়েছে 5টি জায়গা। তার মধ্যে রয়েছে সওয়াই নালা ক্যাম্প। এই সওয়াই নালা ক্যাম্প কিন্তু মুজফ্ফরবাদ, যেটা কিন্তু এলওসি থেকে মাত্র 30 কিলোমিটার দূরে অবস্থিত। এই জায়গায় কিন্তু লস্করি সেই তৈবার প্রশিক্ষণ শিবির, তারা ঘাঁটি গেড়েছিল। কাশ্মীরে বহু হামলার পিছনে কিন্তু এই লস্করি তৈবা রয়েছে এবং এই লস্করি তৈবার যে জঙ্গিদের ঘাঁটি, সেই ঘাঁটি কিন্তু প্রশিক্ষণ শিবির কিন্তু ছিল এই সওয়াই নালা ক্যাম্পে, যেটা মুজফ্ফরবাদ, যেটা এলওসি থেকে 30 কিলোমিটার দূরে। পাশাপাশি আমি বলতে চাইব বিলাল ক্যাম্প, যেটা মুজফ্ফরবাদে রয়েছে। জৈশ ই মোহাম্মদের স্টেজিং ক্যাম্প ছিল ওখানে। এই স্টেজিং ক্যাম্প কি? স্টেজিং ক্যাম্প সেটা হচ্ছে সেনাবাহিনী বা জঙ্গি বাহিনী যারা স্টেজিং ক্যাম্প ব্যবহার করবে, তাদের যে অস্ত্রশস্ত্র, যে বিমান বা অস্ত্রশস্ত্র ছাড়াও যেসব ক্ষেপণাস্ত্র বা যেসব খাদ্য সামগ্রী বা বিভিন্ন কিছু মজুত রাখা হতো এই স্টেজিং ক্যাম্পে। এবং এই যে স্টেজিং ক্যাম্প, সেইখানে কিন্তু হামলা চালানো হয়েছে মুজফ্ফরবাদের বিলাল ক্যাম্প। এটা কিন্তু এলওসি থেকে প্রায় 35 কিলোমিটার দূরে, ঠিক সেই জায়গা কিন্তু নিকেশ করে দেওয়া হয়েছে। আমি বলতে চাইব গুলপুর ক্যাম্প, যেটা রয়েছে কোটলিতে, নিয়ন্ত্রণ রেখা, অর্থাৎ এলওসি থেকে 30 কিলোমিটার দূর। এটা কিন্তু লস্করের একটা অন্যতম ঘাঁটি ছিল। এইখান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গিরা কিন্তু রাজৌরি, কাশ্মীরের রাজৌরি, পুঞ্চ, এই জায়গাগুলোতে হামলা চালাতো। আমরা দেখেছি 2023 সাল, 2022 সাল, 2019 এই জায়গাগুলোতে যেসব হামলা হয়েছে, সেই হামলাগুলোর মূল কিন্তু ছিল লস্করি তৈবা, হিজবুল মুজাহিদ্দিন কিংবা জৈশ ই মোহাম্মদ। এই জায়গাগুলোর এই যে সংগঠনগুলি, সেই সংগঠনগুলো এই জায়গা কিন্তু গড়ে উঠেছিল এবং এই জায়গা কিন্তু অন্যতম প্রশিক্ষণ ঘাঁটি ছিল তাদের। ঠিক সেই জায়গা কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এরপরে আমি আসবো বর্নালা ভীমবার। এটা বর্নালা, যেটা কিন্তু ভীমবারের নিয়ন্ত্রণ রেখা থেকে মাত্র এলওসি থেকে কিন্তু 9 কিলোমিটার দূর, যেখানে কিন্তু বিস্ফোরক মজুত রাখতো, হাতিয়ার মজুত রাখা হতো। পঞ্চম যে ক্যাম্প, সেই ক্যাম্পের শেষ ক্যাম্প, অর্থাৎ যেটা পাক অধিকৃত কাশ্মীরে রয়েছে, যেটা আব্বাস ক্যাম্প, কোটলিতে, নিয়ন্ত্রণ রেখা থেকে মাত্র 13 কিলোমিটার দূর, লাদায় ফিয়ারে জঙ্গিদের প্রশিক্ষণ কেন্দ্র, যেটা মূলত টিআরএফ এবং জৈশ ই মোহাম্মদের শাখা সংগঠন, তাদের কিন্তু প্রশিক্ষণ কেন্দ্র। এবং একসঙ্গে 150 জন মানুষকে, অর্থাৎ একসঙ্গে প্রায় 150 জন মানুষকে প্রশিক্ষণ দেওয়া যেত এই জায়গায়। এবার আসবো পাকিস্তানের যে জঙ্গি ঘাঁটি, এটা সবথেকে গুরুত্বপূর্ণ এবং এই জায়গাগুলো কিন্তু সব
সবথেকে ঝামেলাপূর্ণ জায়গা, যেখানে কিন্তু তাদের মূল ক্যাম্প ছিল, যেটা প্রথম আসবো সার্জেল সিয়ালকোট। এটা কিন্তু সীমান্ত এলওসি থেকে 6 কিলোমিটার দূর। 2025 সালের মার্চ মাস কিংবা 2025 সালেও মার্চ মাসেও এই ঝামেলা হয়েছিল, একটা হামলা চালানো হয়েছিল রাজৌরিতে। পাশাপাশি 2003-4 সাল থেকে কিন্তু এই কন্টিনিউয়াস যে হামলাগুলো হয়েছিল, সেই হামলার অন্যতম জায়গা কিন্তু এই সার্জেল সিয়ালকোটে। এছাড়া রয়েছে মেহবুনা জোয়া সিয়ালকোট, এটাও প্রায় 20 কিলোমিটার দূরে এলওসি থেকে। এবং হিজবুল মুজাহিদ্দিনের গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কেন্দ্র ছিল এটা। এখানে এই যে বায়ুসেনা, পাঠানকোটের যে বায়ুসেনা ঘাঁটিতে হামলার পরিকল্পনা, সেটা কিন্তু এইখান থেকেই করা হয়েছিল। মূল পরিকল্পনা এইখান থেকে করা হয়েছিল। মাকরিচ তৈবা মুরদিকে, এটা সীমান্ত থেকে 25 কিলোমিটার দূর। এবং এই জায়গা, সেখানে কিন্তু 26/11 যে হামলা, আজমাল কাসাব এবং হেডলি, এই জায়গা থেকে প্রশিক্ষণপ্রাপ্ত হয়েছিল। লস্করি তৈবা সহ আজমাল কাসাব বা যারা বিখ্যাত জঙ্গিরা রয়েছে, কুখ্যাত জঙ্গিরা রয়েছে, তাদের কিন্তু প্রশিক্ষণ চালানো হতো। এবং সবথেকে গুরুত্বপূর্ণ মকরাজ সুবহানাল্লাহ, যেটা বাওয়ালপুর, সীমান্ত থেকে 100 কিলোমিটার দূর। এটা ভীষণ গুরুত্বপূর্ণ। ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় নৌবাহিনী কিংবা ভারতীয় বায়ুসেনার তরফ থেকে যে হামলা, 100 কিলোমিটার দূরে গিয়ে জৈশের সদর দপ্তর, এই জৈশের সদর দপ্তর কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। আমি আগেও বলেছি, এই জায়গায় কিন্তু এই হাফিজ সঈদ কিংবা যারা রয়েছে তাদের কিন্তু মূল ঘাঁটি ছিল। এটা কিন্তু জৈশ মোহাম্মদ কিংবা লস্করি তৈবার একটা অন্যতম ঘাঁটি, এবং এইটা কিন্তু সদর দপ্তর, এটা কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এবং আজহার মাসুদ, তার গোটা পরিবার, অধিকাংশ যারা রয়েছে সদস্য, ভাই সহ বহু সদস্য, তাদের এই হামলায় কিন্তু মৃত্যু হয়েছে। এবং 14 জন এখন অব্দি খবর এসে পৌঁছচ্ছে যে 14 জন তার সদস্য পরিবারের, তাদের কিন্তু নিকেশ করা হয়েছে। এবং এখন সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতীয় সেনাবাহিনীর এই যে প্ল্যান, এই প্ল্যানিং কে করলো, কার মস্তিষ্ক পোষিত এই প্ল্যান, এবং শুধুমাত্র তাই নয়, কার অবজারভেশনে, কার নিয়ন্ত্রণে এই গোটা অপারেশন চালানো হয়েছে। আমি প্রথমেই বলবো অজিত দোভাল। এই অজিত দোভালের নাম বলতে গেলে আমি প্রথম যেটা আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি, এই অজিত দোভাল কিন্তু একজন বিখ্যাত উপদেষ্টা এবং নিরাপত্তা উপদেষ্টা। তিনি, তার যে অবদান, সেটা কিন্তু একেবারে অনস্বীকার্য। প্রথমে আমি বলবো, এই যে প্ল্যানিং, গোটা প্ল্যানিং নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হয়ে বারবার বৈঠকের পর, সেনাবাহিনীর সঙ্গে বারবার বৈঠক, সেনাপ্রধানদের সঙ্গে বারবার বৈঠকের পর কিন্তু এই প্ল্যানিং সেট হয়েছে। এবং ধীরে চলো নীতিতে ঠিক সুন্দরভাবে রণতরী সাজিয়ে একদম মোক্ষম সময় যে হামলা, সেই হামলায় কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ বিমান ব্যবহার করা হয়েছে, যুদ্ধ বিমান ব্যবহার করা হয়েছে। এবং যে মিসাইলগুলো ব্যবহার করা হয়েছে, তার নাম আমি প্রথমে একটু বলতে চাইবো। আমি প্রথমেই বলবো, এই রাফাল, সুখোই বা মিগ বা এই যে মিরাজ, তাদের যে ব্যবহার, এই ব্যবহারগুলো কিন্তু করা হয়েছে এই হামলায়। এবং এই অত্যাধুনিক মানের যে যুদ্ধ বিমান বা ফাইটার জেট, তাদের কিন্তু ব্যবহারে যে বিশেষ যে মিসাইল, সেই মিসাইল কিন্তু ব্যবহার করেছে। এবং এই যে স্ক্যাল্প বা হামারের বিষয়ে একটু বলতে চাইবো, এই স্ক্যাল্প বা হামার, এটা মূলত রাশিয়া ও ফ্রান্সের একটা যৌথ প্রচেষ্টায় বানানো একটা, ফ্রান্স এবং রাশিয়ার যে যুদ্ধ বাহিনী বা যারা ফাইটাররা রয়েছে বা সেনাবাহিনী, তাদের কাছে কিন্তু এই স্ক্যাল্প বা হ্যামার রয়েছে। এবং তাদের থেকেই কিন্তু এক প্রকার ভারত সেই সময় পেয়েছিল, এবং ভারতের সঙ্গে চুক্তি হয়, এবং তারপর স্ক্যাল্প ও হ্যামার কেনে। এবং এই স্ক্যাল্প ও হ্যামার কিন্তু ভীষণ তীব্র গতিতে এবং তীব্র মিসাইল। এবং এই যে স্ক্যাল্প হ্যামার, এটা কিন্তু যে কোনো মুহূর্তে কত দূর থেকে ছোড়া হচ্ছে এবং কি গতিবেগে পৌঁছচ্ছে, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এবং সেই মেজারমেন্ট করেই কিন্তু অজিত দোভাল এবং সেনাবাহিনীর, বায়ুসেনার তরফ থেকে এই হামলা করা হয়। এবং এই হ্যামার কিন্তু বাংকার, বহুতল, প্রশিক্ষণ শিবির, অস্ত্র ভাণ্ডার গুড়িয়ে দিতে একদম মোক্ষম ক্ষেপণাস্ত্র, যেটার মাধ্যম দিয়ে কিন্তু উড়ে গেছে জৈশের সবথেকে গুরুত্বপূর্ণ জঙ্গি ঘাঁটি এবং সবথেকে গুরুত্বপূর্ণ সদর দপ্তর। এবং এই হামলায় কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ ড্রোন মারফত যে হামলা, সেটা ব্যবহার করা হয়েছে। এবং এই যে ড্রোন, যেটার কথা আমি বলবো, লয়টারিং মিউটিনাস, এই যে ড্রোন, অত্যাধুনিক ড্রোন, এই ড্রোনের মাধ্যম দিয়ে কিন্তু গোটা এলাকায় কিভাবে হামলা চালানো হবে, সেটা যেমন পর্যালোচনা করা যায় এবং পরিচালনা করা যায়। পাশাপাশি এই ড্রোনের মাধ্যমে কিন্তু ক্ষেপণাস্ত্র প্রয়োগ করা যায়। পাশাপাশি এই ড্রোনের মাধ্যমেই কিন্তু আঘাত হানা সব থেকে সহজ হয়। এই হামলার পাল্টা পাকিস্তান কিন্তু হামলা করবে, এই আশাকে, এই যে প্ল্যানিং কিন্তু ভারত করে রেখেছিল। এবং পাশাপাশি আমি আপডেটটা দিতে চাইবো যে এই হামলার পাল্টা এক প্রকার পাকিস্তান প্রথম দিকে পাগল হয়ে গিয়েছিল, গোলাগুলি শুরু করেছিল রাজৌরি পুঞ্চ সেক্টরে, যেটা সবথেকে কাছে রাওয়ালকোটের, যেটা এলওসি অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীরের যে সঙ্গে বা আমাদের কাশ্মীরের যে এলওসি, সেই এলওসির সবথেকে কাছে পুঞ্জ রাজৌরি সেক্টর, এই জায়গাগুলিতে কিন্তু গোলাবর্ষণ শুরু করেছিল। এবং
সকালের আপডেট এটা হলেও তাতে 10 জন পাক সেনার মৃত্যু হয়। এখন অবধি যে বিভিন্ন সংবাদ সংস্থা মারফত যে খবর এসে পৌঁছচ্ছে তাতে বিকেল অবধি 10 জন পাক সেনার মৃত্যু হলেও ঠিক বিকেল গড়াতেই বিকেল পার হতেই কিন্তু ভারী গোলাবর্ষণ শুরু হয়েছে রাজৌরি এবং পুঞ্চ সেক্টরে, এবং এই রাজৌরি এবং পুঞ্চ সেক্টরে কিন্তু প্রায় 150 জন পরিবার ঘর ছাড়া, বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত এবং 9 জন গ্রামবাসী মৃত্যু হয়েছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ কথা, ভারত কিন্তু প্রস্তুত রয়েছে এই গোটা ঘটনায় প্রত্যাঘাত যদি পাকিস্তান ফের করার চেষ্টা করে বা পাকিস্তান যদি পাল্টা হামলা করার চেষ্টা করে, ভারত কিন্তু প্রস্তুত আছে। আমি বিশেষ করে উল্লেখ করতে চাইব সুখোই, মিরাজ এই ধরনের যেসব অত্যাধুনিক ফাইটার জেট রয়েছে তাদের সহায়তায় বা তাদেরকে কিন্তু এয়ার ডিফেন্স সিস্টেম অ্যাক্টিভ করে ভারতীয় সেনাবাহিনী কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ, এবং সেনাবাহিনীর তরফ থেকে কিন্তু যথেষ্ট সক্রিয়তা বাড়ানো হয়েছে। তারা কিন্তু রীতিমতো অ্যাক্টিভ এবং তারা কিন্তু প্রস্তুত রয়েছে এই গোটা ঘটনায় পাকিস্তানের জবাব, বা পাকিস্তান যদি কোনো উত্তর দিতে চায় বা পাকিস্তান যদি কোনো রকম হামলা করতে চায় সেটা প্রতিহত করতে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ কথা এই মুহূর্তে, যে পাকিস্তানে ঢুকে রণনীতি সাজিয়ে যে জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে তাতে কিন্তু পাকিস্তানের কোমর, অর্থাৎ সন্ত্রাসবাদের কোমর ভেঙে দেওয়া হয়েছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ এর মধ্যে আরও গুরুত্বপূর্ণ যেটা তথ্য সেটা হচ্ছে এই গোটা ঘটনায় ভারতবর্ষের যে সেনাবাহিনী তাদের কিন্তু ধন্যবাদ জানিয়েছে স্বজনহারা পরিবার এবং স্বজনহারা স্ত্রীরা, যে অপারেশনের নাম দেওয়া হয়েছিল অপারেশন সিঁদুর, বা যাদের জন্য অপারেশনের নাম দেওয়া হয়েছিল অপারেশন সিঁদুর। এই গোটা ঘটনায় নজর রয়েছে আমাদের, নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতা।